টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 2 ধাপে এই অর্থ দেয়া হবে। কাল থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। চলতি অর্থবছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। বাকি 7.5% আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই সিদ্ধান্ত আগামী অর্থবছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। বৈঠক শেষে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে, এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন। আমাদের তো দাবি ছিল 3টে, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। দর্শক, যেমনটা বলছিলাম, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত 2 ধাপে কার্যকর করা হবে। সচিবালয়ে আছেন সহকর্মী শারমিন নীরা। বাকি তথ্য জানতে তার কাছে চলে যাচ্ছি। নীরা, বৈঠকে বলা হয়েছে 2 ধাপে এই ভাতা কার্যকর করা হবে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে একটু জানাবেন, এবং এ বিষয়ে শিক্ষকরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেটাও যদি একটু বলেন। আমি যদি শিক্ষকের প্রতিক্রিয়ার কথাই বলি, স্বাধীনতার পরে এটা আসলে শতাংশের হিসেবে প্রথম এমপিওভুক্ত বা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতাংশের হিসেবে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি হলো, সেই জন্য তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। এর আগে হয়তো থোক বরাদ্দ হয়েছে 1000 বা 2000 টাকা। সুতরাং গত পরশু যখন 5% আসে, তারা আন্দোলন চালিয়ে গেলেও কিছুটা আশান্বিত হচ্ছিল যে হয়তোবা এরপরে সরকার তাদের দাবি মেনে নেবে, এবং তারই প্রতিফলন কিন্তু আজ লক্ষ্য করা গেছে, যেটি সিআর আবরার নিজেই বলেছেন যে 7.5% যেটি আগামী 1 নভেম্বর, অক্টোবর মাস চলছে, নভেম্বর থেকে কার্যকর হবে, এবং বাকি 7.5% আগামী বছরের অর্থ বছরে যে বাজেট হবে সেটির সাথে সেটি মার্চ করা হবে। অর্থাৎ 7.5% 2 ধাপে বজায় থাকবে। পাশাপাশি তিনি এটিও বলছিলেন যে সরকারের আসলে অনেক সীমাবদ্ধতা আছে অন্তর্বর্তী সরকারের, তারপরেও তারা আসলে শিক্ষকদের জন্য করে যাওয়ার চেষ্টা করছে, এবং পরবর্তীতে যারাই আসুক তারা আসলে এই ধারাবাহিকতাটা রাখবে, এমনটাও সিআর আবরার অর্থাৎ যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার কণ্ঠে কিন্তু আমরা শুনতে পেয়েছি। একটু বলে রাখতে চাই, প্রায় 10 দিন কিন্তু তারা নানা ধরনের আন্দোলন চালিয়ে গেছেন এই শিক্ষকরা, এবং বলে রাখা ভালো যে বাংলাদেশের বাস্তবতায় প্রায় 4-5 কোটির বেশি হচ্ছে স্কুল কলেজ লেভেলের শিক্ষার্থী রয়েছে, 5 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের কিন্তু সরকারি শিক্ষক যারা সরকারি প্রতিষ্ঠানের, তারা কিন্তু পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নয়। সুতরাং সেই সরকারকেই এমপিওভুক্ত বলেন, নন এমপিওভুক্ত বলেন, এই বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থই হতে হয় বা নির্ভর করতে হয়, আমি যদি সুস্পষ্ট করে বলি। সুতরাং এই যে প্রায় 6.5 লাখ শিক্ষক কর্মচারী রয়েছেন, তারা যে আন্দোলন করছিলেন, তাদের আন্দোলনে যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল, এবং তা যে আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে কেটে গেল, সেটা একরকম বলাই যায়। এবং শিক্ষকরা অনেক বেশি খুশি, তারা যে 10 দিনের যে ঘাটতি হয়েছে সেটি তারা পুষিয়ে দেবেন, আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরে যাবেন, এমনটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। নুসরত, অনেক ধন্যবাদ নীরা আপনাকে। দর্শক, সচিবালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শারমিন নীরা। টানা 3 মাসের বেতন সহ 4 দফা দাবিতে রেল ভবন ঘেরাও করেছে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিক ঐক্য ফোরাম TLR এর শ্রমিকদের। মঙ্গলবার সকালে তারা রেল ভবন ঘেরাও করে। এ সময় তারা অভিযোগ করেন, মাসের 30 দিন কাজ করলেও অর্থ মন্ত্রণালয় থেকে 22 দিনের হিসেবে
বেতন ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই ঘোষণা বঞ্চনা উল্লেখ করে তারা বলেন, বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। বকেয়া বেতন পরিশোধ করতে 20 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ তা নজরে আনেনি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। 3 মাসের বকেয়া বেতন এবং সম্প্রতি 25 এর নীতিমালা দৈনিক ভিত্তিতে 30 দিনের হিসেবে বেতন পরিশোধ করা, মাসের 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করা, সব অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রথা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মস্থল এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা। ইতিপূর্বে আমরা বহুবারে স্মারকলিপি দিয়ে আসছি, কিন্তু এরা কোনো সুরা করতেছে না। রেলপথ মন্ত্রণালয় আসছে, এরা যদি কোনো সুরা না নিতে পারে আমরা সারাদিন এখানে অবস্থান কর্মসূচি করবো। 22 দিনের একটা অর্থ মন্ত্রণালয় বিতর্কিত গ্যাজেট পোস্ট করছে, তো সেটা আমরা মেনে নেব না, কারণ আমরা মাঠ পর্যায়ে 30 দিনই ডিউটি করি, এমনকি ঈদের দিন মানে পূজার দিন সবসময় আমাদের ডিউটি করতে হয়। রেল ভবন চাচ্ছে যে ওনারা ওনাদের সাথে কথা বলতেছে, কিন্তু ওনারা কোনো সুরাও দিতে পারতেছে না। আমরা রানিং মাস নিয়ে 4 মাস। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানো হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আমাদের সাথে যুক্ত হবেন, তিনি শহীদ মিনারে রয়েছেন। ভাস্কর, শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে শিক্ষকদের প্রতিক্রিয়া একটু জানাবেন এবং কাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে তারা কি বলছেন সেটা যদি একটু বলেন। নুসরাত, এখানে 3টি বিষয়। মূলত যে সকল শিক্ষক নেতারা সচিবালয়ে বৈঠক করতে গিয়েছিলেন তারা এখন থেকে 20 মিনিট আগে শহীদ মিনারে এসেছেন এবং শহীদ মিনারে এসে যে বা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সবার সঙ্গে কিন্তু তারা একটা বৈঠক করেছেন। এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু শিক্ষক নেতাদের সাথে রয়েছেন এবং তারা সম্মিলিতভাবে আজ এখন থেকে 5 মিনিট আগে যে কর্মসূচির যে ধর্মঘটটা ছিল সেই ধর্মঘটের তারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন আগামীকাল থেকেই তারা কিন্তু যে নিজ নিজ যে শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষে যোগদান করবে। এবং একই সাথে তার শিক্ষক সমাজের পক্ষ থেকে আরও একটি কথা বলা হয়েছে যে যেহেতু তারা 8 দিন কর্মবিরতিতে ছিলেন, সেক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা, সেক্ষেত্রে তাদের লেখাপড়ায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে বিষয়কে কেন্দ্র করে আগামী যে কয়টি শনিবার রয়েছে সেই কয়টি শনিবার কিন্তু শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নেবেন এবং অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে যে ক্ষতিটি হয়েছে গত 8 দিনে সেই ক্ষতি কিন্তু পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছে। তার পাশাপাশি তারা বলেছেন শিক্ষক নেতারা যে সরকারের পক্ষ থেকে 15% যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে সেখানে প্রাথমিকভাবে 7.5 ভাগ কিন্তু এই নভেম্বরের 1 তারিখ থেকেই, অর্থাৎ 2025 সালের নভেম্বরের 1 তারিখ থেকে বাড়ানো হবে 7.5 ভাগ বাড়ি ভাড়া এবং অবশিষ্ট যে 7.5 ভাগ বাড়ি ভাড়া রয়েছে সেই বাড়ি ভাড়াগুলো কিন্তু আগামী বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে বাড়ানো হবে। এমনটি কিন্তু শিক্ষক নেতারা সারা দেশ থেকে আসা যে সকল শিক্ষকরা রয়েছেন তাদের প্রতি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং প্রজ্ঞাপনটি কিন্তু তারা পড়িয়ে শুনিয়েছেন। আর বাকি যে রইল যে 2টি আরও দাবি ছিল যে মেডিকেল ভাতা অবশ্যই 1500 টাকা করা এবং তার পাশাপাশি কর্মচারীদের যে উৎসব বোনাস সেই উৎসব বোনাস 75 ভাগ করা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দুটি বিষয় প্রাথমিকভাবে এই দুটি বিষয়ের দাবি প্রাথমিকভাবে মানা সম্ভব হচ্ছে না, তবে যত দ্রুত সম্ভব এই দুটি বিষয় সরকারের পক্ষ থেকে বাস্তব ভিত্তিকভাবে দেখা হবে এবং এই বিষয়টি যাতে দ্রুত সুরাহা হয়ে যায় সে বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। এখন যদি একটু পেছনে ফিরে তাকাই নুসরাত, সকাল 11টার দিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এসেছেন। তিনি শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা দেখেছি অন্তত পক্ষে প্রায় 3 ঘন্টা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন এবং তারা যখন কথা বলছিলেন একে একে সারাওয়াত তুষার যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার এক পর্যায়ে কিন্তু তারা বলেছেন নিজ নিজ বক্তব্যে যে শিক্ষকদের বেতন বাড়ি ভাড়া যদি 20 ভাগও বাড়ানো হয় তারপরে কিন্তু সেটা তাদের জন্য পর্যাপ্ত নয় এবং তারা বলেছেন যে সরকার এক ধরনের শিক্ষকদেরকে হেয় প্রতিপন্ন করেছে গত 10 দিন ধরে এবং দ্রুততম সময়ে তারা বলেছে যে দাবিই হোক না কেন তারা সর্বাত্মকভাবে বাংলাদেশের শিক্ষক সমাজের সাথে রয়েছে। তো সেক্ষেত্রে যদি শিক্ষকরা পরবর্তীতে নিজেদের বাস্তব ভিত্তিক কোনো দাবি নিয়ে আবারও মাঠে নামে সেক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে কিন্তু তাদেরকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। নুসরাত। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ছাত্রী বর্ষার পরিকল্পনাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। জানান এই ঘটনার মূল পরিকল্পনাকারী বর্ষা। ত্রিভুজ প্রেমের কাহিনী ঘিরেই এই হত্যাকাণ্ড বলেও তিনি জানিয়েছেন। এর আগে সকালে জোবায়েদের বাবা বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়।
সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল 10টার কিছু আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। আজকে শুনানি শেষে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া জানান, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার বলে দেশের সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে। এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন বিএনপি, জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক এবং আরও একজন ব্যক্তি। 1996 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যুক্ত করা হয়। পরের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2011 সালে 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 13শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর ওই বছরের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের 85 সংশোধনী আইন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ আরও কিছু পরিবর্তন করা হয়। 2011 সালের 3 জুলাই এই আইনের গেজেট প্রকাশ করা হয়। দর্শক, হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদেক, সবশেষ খবর জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে। সৈকত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই বিষয় নিয়ে আর কি বলা হয়েছে বিস্তারিত যদি জানান। প্রায় 3 ঘন্টার বেশি সময় কিন্তু দীর্ঘ শুনানি তিনি একাই আজকে করেছেন এবং প্রথম দিনের শুনানিতে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরেছেন এবং তখনকার যে আইনি ব্যাখ্যা বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন, যে যখন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায়টি দিয়েছেন, সেই রায়ের যে আইনি কাঠামোর যে দুর্বল দিকগুলো সেইগুলো তুলে ধরেছেন এবং তিনি বলেছেন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে কিন্তু দেশে গত 10 বছর যে অনির্বাচিত সরকার ছিল সেটার যে যত সমস্যা সেগুলো তুলে ধরেছেন। এর পাশাপাশি যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, সেই বিষয়গুলো বিবেচনা না করে শুধু একদলীয় সরকার কায়েমের জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেই বিষয়গুলি কিন্তু তিনি আজকে তুলে ধরেছেন। এবং এই সুজনের যে মূল দাবি, যেহেতু সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট নাগরিক এই তাদের যে আবেদনটা করেছেন, যে রিভিউ আবেদন, তারা বলেছেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তারপরও এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন করা যাবে। এইটা এই পক্ষের অভিমত, মানে সুজনের যে আজকের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া তার অভিমত, এবং তিনি বলেছেন তিনি আগামীকালকেও তিনি এই বিষয়ে আপিল শুনানি করবেন। নুসরাত, আপনি জানেন যে যেহেতু বিএনপির পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, আপিল করা হয়েছে, জামাতের পক্ষ থেকেও রয়েছে এবং আজকের আপিল বিভাগের কার্যতালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আবেদনটি সেটাও কার্যতালিকায় ছিল। যেহেতু এই শুনানির কাজ আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে, আগামীকাল এই শরীফ ভূঁইয়া করবেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী তারাও উপস্থিত থাকবেন, হয়তো বিএনপির আইনজীবীরা কালকে শুনানি করতে পারেন। সব মিলে আগামীকাল পর্যন্ত এই বিষয়টি মুলতবি করা হয়েছে। নুসরাত, এই হচ্ছে এই বিষয়ের সর্বশেষ তথ্য। সৈকত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভোটের সময় অপতথ্য রোধে সেন্ট্রাল সেল করবে ইসি, জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে AI সংক্রান্ত কর্মশালার উদ্বোধনীতে একথা জানান CEC। নির্বাচনে AI এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার জানান, AI দিয়ে ছড়ানো তথ্যের ভিত্তি যাচাই বাছাই করতে শুধু পলিসি গাইডলাইন নয়, সুনির্দিষ্ট পরামর্শের প্রয়োজন পড়বে বলেও তিনি জানিয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়ে নির্বাচনের আগের রাতেও AI এর মাধ্যমে অপপ্রচার হওয়ার শঙ্কা প্রকাশ করেন CEC। তিনি বলেন, এসব বিবেচনায় পার্বত্য এবং দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রায় 80 জন এখানে অংশ নিয়েছেন। Abuse of AI, it has become a global headache. Abused, it has become a global headache. একটা ছুরি, it can be a doctor's knife or maybe used by a robber, but the instrument is same. So AI, we are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছিলাম, এটা নিয়ে আজকে ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি, এবং আমাদের যে আইফেস এবং ইউএনডিপি ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট টু আস। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। চিকিৎসা পেশার সাথে জড়িত পেশাজীবী নারীরা মনে করেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও মোড় ঘুরিয়ে দিতে পারে নারীদের ভোট। রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভুলগুলো শোধরানোর পরামর্শ এই নারীদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষায় গোটা দেশ। ভোটে কোন দল বসবে ক্ষমতায়, কে হবে নতুন সরকার প্রধান, এ নিয়ে কৌতূহলের অন্ত নেই, আলোচনাও তুঙ্গে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য বলছে এখন দেশে মোট ভোটারের সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন আর নারী ভোটার 6,03,52,415 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 994 জন। তবে নারীরা মনে করছে তাদের ভোট এবারে জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা একদম স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে এরকম একজন নির্বাচিত প্রার্থীকে আমরা চাই, যিনি দেশের উন্নয়ন ঘটাবে, ওনার নিজের ব্যক্তির স্বার্থ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ এবং জাতির স্বার্থকে মূল্যায়ন করবে। এখন আমরা এমন একটা সরকার চাই যে আমাদের দেশের সর্বস্তরের দেখবে, সব মানুষকে দেখবে, জনগণের পক্ষপাতিত্ব, শিক্ষা বান্ধব, সাধারণ মানুষ যেন সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এরকম একটাই জাতীয় সরকার আমরা আশা করি। চিকিৎসা পেশার সাথে জড়িত নারীরা বলছে সরকারের সামনে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনা। এই আস্থা শুধু নাগরিকদের মধ্যে ফিরিয়ে আনলে হবে না, ফেরাতে হবে রাজনৈতিক দলের মধ্যেও। ভোটার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন সবাইকে নির্বাচনমুখী করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে জানান এই পেশাজীবী নারীরা। নির্বাচিত সরকার থাকলে এটা আসলে সবার জন্যই ভালো হয়, আমার জন্য যেমন ভালো, আমার সাধারণ জনগণের জন্য যেমন ভালো। একটা নির্বাচিত সরকারের আন্ডারে যে কোনো রকম একটা নির্দেশনা সেটা খুব কড়াভাবে পালন করা হয়। যেই আসুক অন্তত হেলথ সেক্টরের দিকটা যাতে তারা খেয়াল রাখে, কারণ আমরা ডক্টররাই অনেক অবহেলিত। দল মত নির্বিশেষে আমরা এমন একজন মানুষকে আমাদের পাশে চাই যারা আমাদের এই হতাশা, দুর্দশা, দুঃখ কষ্ট বুঝতে পারবে। আইনের সুপ্রতিষ্ঠা থাকবে, মানুষের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে এবং আকাশ পাতাল যে আমলাতন্ত্র আছে এইটা বিলুপ্ত হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। নতুন করে জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও দলগুলোর একমত হতে পারছে না। নির্বাচনের আগে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান চান পেশাজীবী নারীরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা। ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে অনেক মালামাল জমা থাকার ফলে সঠিক সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, সব বিষয়ই তদন্তের অধীনে রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষের গাফিলতি রয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে কার্গো সেকশনে মালামাল জমা থাকার দায় সিএনডিএফ এবং কার্গো সেকশনের বলে মন্তব্য করেন তিনি। আগুন লাগার ফলে বিমানবন্দরের মান আইকাও মানদণ্ড অনুযায়ী কবে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান এই সম্ভাবনা নেই। এদিকে নতুন কার্গো নির্মাণের কাজ সম্পন্ন হলেও তা কেন চালু করা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে দেনা পাওনা নিয়ে ঝামেলা থাকায় নতুন কার্গো হাউস এখনও চালু করা সম্ভব হয়নি। ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা ভালো একটা দিক নির্দেশনা পাবো যে আমাদের পরবর্তী করণীয় কী হবে এবং আগামী ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ইনশাল্লাহ সেখানে ভালো দিক নির্দেশনা থাকবে। কার্গো অপারেশন
যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও কর্তৃপক্ষের দাবি 30 সেকেন্ডের মধ্যে নির্বাপনের কাজ শুরু হয়েছিল, কিন্তু ৭১-এর অনুসন্ধানে উঠে এসেছে রাস্তার দিক থেকে আগুনে পানি ছেটানো শুরু করতে দেরি হয় প্রায় 25 মিনিট। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও এবং লাইভ ফুটেজ বিশ্লেষণ করে এমন প্রমাণ মিলেছে। রুহুল আমিনের অনুসন্ধানে বিস্তারিত। সিগারেট বিক্রেতা তরিকুল ইসলাম 2 মাস ধরে নিয়মিত বসেন ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিট ভবনের রাস্তার ঠিক উল্টো দিকে। শনিবার যখন আগুন লাগে তখন সেখানেই ছোট্ট দোকানে ছিলেন তরিকুল। জানান 2টা 25 মিনিটে ধোঁয়া দেখা যায়। তো চুলা জ্বলে যতটুকু ধোঁয়া ওরে ঠিক সেরকম। এরপরে দেখলাম যে না একটু বেশি আকারে উঠতেছে, আর পাইতেছি ভিতরে ফায়ার সার্ভিসও আওয়াজ দিতেছে। তা মনে করছে যে ফায়ার সার্ভিস তো কাজ করতেছে, কিন্তু 10 মিনিটের মাথায় এই একটা বড় ফায়ার সার্ভিস, এইটা না অন্যটা ফায়ার সার্ভিস, সেটা ওই বাইরেই এখানে আসছে। এখানে আসিয়া মানে গাড়িটা লাগাইয়া পাইপ টাইপ লাগাইবে তা কিছু করতেছে না, খালি এদিকে দলতেছে ওদিকে দলতেছে। এই ব্যক্তি একজন পরিচ্ছন্নতা কর্মী। শনিবার আগুন লাগার সময় উপস্থিত ছিলেন কার্গো ভিলেজে। তিনি জানান 8 নম্বর গেট দিয়ে একটি ফায়ার সার্ভিসের গাড়ি বের হয়ে আসে কুরিয়ার ভবনের সামনের রাস্তায়। চেষ্টা সত্ত্বেও আগুনে পানি দিতে অনেক সময় নষ্ট হয় বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস খবর দিছে, তারপরে 10 মিনিট পরে যদি ফায়ার সার্ভিস একটা ওই 8 নম্বর গেট দিয়ে ভিতরতে বাইরে যাচ্ছে, তার মানে ঢুকে গেছিল মনে হয়, আমি দেখি নাই। বাড়ানোর পরে অনেক চেষ্টা করে এখানে আনছে, এখানে আনার পরে লোকজন এসে গেটটা খুলছে দ্রুত, ঠেলায় ধাক্কায় ধুকায় খুলছে, খুললে এখানে দেওয়ার মতো পজিশন পায় না। পরে আবার কুরিয়ার গেট তালা ভাঙছে, ভাঙ্গা ওই দিক দিয়ে পাইপ নিছে, নিয়ে ওই দিক দিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে সিস্টেম করতে পারে নাই। পরে আবার এই 2 নম্বর গেট, এই 3 নম্বর গেট ভাঙছে, ওইখান দিয়ে চেষ্টা করছে। আগুন যখন বাড়ছিল তখন সেখানে উপস্থিত অনেকেই ফেসবুকে লাইভ করেন। আমরা এমন 2টি ফুটেজ বিশ্লেষণ করতে চাই। একটি ভিডিও 17.5 মিনিটের, আরেকটি 11 মিনিটের। 2টি ভিডিওতেই একটি হলুদ রঙের আগুন নেভানোর গাড়ি কুরিয়ার ভবনের সামনে আসতে দেখা যায়। তখন আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাড়ছিল। গাড়িটিকে ভবনের একেবারে কাছে নেয়ার জন্য একটি গেট খোলা হয়, কিন্তু গাড়ি প্রবেশ করানো যায়নি। এরপর গাড়িটিকে নেওয়া হয় বাম পাশে কার্গো ভিলেজের কাছে, কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না। ভিডিওতে একজনকে বারবার বলতে শোনা যায়, মেশিন নেই, পানি নেই। ভিডিও জুড়ে শোনা যায় শুধু আক্ষেপ আর আহাজারি। বাড়ছিল আগুন, পুড়ছিল পণ্য। অনেক চেষ্টার পর শুরু হয় পানি ছিটানো। ততক্ষণে পেরিয়ে গেছে 12 মিনিট। কালকে সারা রাত 7টা পর্যন্ত দেখলাম সবাই কিন্তু হাওয়ার উপরেই পানি ডালতেছে, যে কোন গেটটা খুলতে হবে, কোন জায়গাটা ভাঙলে পানিটা ভিতরে যাবে, এই ধরনের ব্যাপারটা কেমন জানি একটু আমার কাছে মানে রহস্যজনক মনে হয় গেল। এবার আমরা আরেক প্রত্যক্ষদর্শীর কাছে থাকা কিছু ভিডিও প্রমাণ তুলে ধরতে চাই। সিএনএফ কর্মী মাহবুবুর রহমান, তিনি 1:30 পর্যন্ত কাজ করেন কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিটের ভেতরে। এরপর যান কাস্টমস হাউসে। আগুন লাগার খবরে আবার ছুটে যান সেখানে। এরপর ভিডিও করেন। তিনি যখন ভিডিও রেকর্ড করেন তখন মোবাইলে সময় ছিল 2টা 38 মিনিট। তার ভিডিওতে হলুদ রঙের ফায়ার সার্ভিসের গাড়িটি দেখা যায়। যখন কুরিয়ার থেকে কাজ করে আসার পরে হাউসে কাজ করি, একটা 7-এ ঢুকি, একটা 14 বের হই। ফটো করে আসে হাউসের গেট থেকে দেখি যে ওখানে আগুনের সূত্র দেখে ধোঁয়া বের হইতেছে। সিগারেট বিক্রেতা তরিকুল ধোঁয়া দেখেন 2টা 25 মিনিটে। ফায়ার সার্ভিস জানিয়েছে তারা আগুনের খবর পান 2টা 30 মিনিটে। আর মাহবুবের ভিডিওতে দেখা যায় ফায়ার সার্ভিস ঢুকছে 2টা 39 মিনিটে। পানি ছিটানো শুরু হয় তারও 12 মিনিট পর। অর্থাৎ দেরিতে কাজ শুরুর যে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা করেছেন তা সঠিক। তারা পারমিশন পায় নাই বিধায় অনেক লেগেন্সি করছে, যার কারণে আগুনটা পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ছে এবং এইখান থেকে এই মতো পর্যন্ত যাওয়ার কোনোভাবে সম্ভাবনা ছিল না। কিন্তু তাদের ওই যে ফায়ার সার্ভিসের যে লোকগুলো তারা যাইতে পারে না বিধায় এই ঘটনাটা ঘটছে। যেহেতু ফায়ার সার্ভিস এয়ারপোর্টের ভিতরেই আছে, নিজস্ব অথরিটি আছে ফায়ার ফাইটার, তারা কেন এত সময় লেন্দি করলো? এই লেন্দি করার কারণটা অবশ্যই খুঁজে বের করা উচিত, যেটা একটা পরিকল্পিত কিনা। গত রোববার বাণিজ্য উপদেষ্টা জানান ফায়ার সার্ভিস আসতে 10-12 মিনিট সময় লেগেছে, কিন্তু তাকে সংশোধন করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। পরে উপদেষ্টা জানান 30 সেকেন্ডের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here.
30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তা আগুনকে অ্যাপ্রোচ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দ্বিতীয় ইউনিট আসতে আরও সময় নেয়। অভিযোগ, বের করার অনুমতি দিলে অনেক পণ্য রক্ষা করা সম্ভব হতো। রুহুল আমিন, ৭১, ঢাকা। গত 12 বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১,১৬,৭২৬ জন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। এজন্য ব্যাটারি চালিত অটোরিকশা এবং গ্রাম অঞ্চলের স্থানীয় যান চলাচলকে দায়ী করেন তিনি। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী 1 বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অচল হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন পর্যালোচনা এবং উন্নত গণপরিবহন নামিয়ে বেপরোয়া প্রাণহানি থামানোর দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন। বলেন, এই সময়ে ৬৭,৮৯০টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ১,৬৫,০২১ জন। মোজাম্মেল হক বলেন, বিগত সরকারের আমলে সড়কে বিশৃঙ্খলা এবং কৌশলগত পরিবহন পরিকল্পনায় ত্রুটির কারণে সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং প্রাণহানি হয়েছে। আগামীতে যারা সরকারে আসবে তারা যথাযথ পদক্ষেপ না নিলে সড়কে ভয়াবহতা আরও বাড়বে বলেও তিনি জানান। বিআরটিএ ও ট্রাফিক বিভাগের নীতি ও কৌশল পরিবর্তন না হওয়ায় এহেন দুর্ঘটনার লাগাম টেনে টানা যাচ্ছে না। ফলে সড়কে গণহত্যা বন্ধে, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। 2015 সালে যখন এই অটোটা সর্বপ্রথম ব্যাটারি সংযোজন হয়ে রাস্তায় নামছিল, তখনই বলছিলাম যে এই অটোর কারণে আমাদের একদিন বড় ধরনের খেসারত দিতে হবে, এখনই থামান। কিন্তু বিগত সরকার আমাদের বক্তব্য শোনেনি। এখন এটা কি পরিমাণ হয়েছে, নিয়ন্ত্রণের কত বাইরে চলে গেছে এবং নিয়ন্ত্রণ করতে চাইলে তারা উল্টো সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা সবাই কিন্তু পরিষ্কার। কক্সবাজারের রামুতে আলোচিত 2 শিশু হত্যার দায়ে 5 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। 2016 সালে হাসান ও হোসাইনের হত্যার 10 বছর পর এই রায় দেয়া হলো। রায়ে সন্তোষ জানিয়েছে বাদীপক্ষের আইনজীবীরা। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালের 17 জানুয়ারি বিকেলে রামুর গর্জনিয়ার বড়বীর এলাকায় বিকাশ এজেন্ট ফুরকানের 10 বছরের ছেলে হাসান শাকিল ও 8 বছরের হোসেন কাজল খেলছিল। এ সময় তাদের অপহরণ করে ফুরকানের কাছে মুঠোফোনে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 4 দিন পর শেষ রাতে রামুর গর্জনিয়ার পাহাড়ি এলাকায় একটি খালের পাড় থেকে 2 সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার 10 বছর পর সেই মর্মান্তিক 2 শিশু হত্যাকাণ্ডের রায়ে 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনকে যাবজ্জীবন ও 3 জনকে বেকসুর খালাস দিয়ে রায় দেন নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ উসমান গনি। এটা আমরা অত্যন্ত খুশি, কারণ এই নৃশংস হত্যাকাণ্ড ভবিষ্যতে যাতে কোনো আসামি বা কেউ না করতে পারে, একটি রায়টি অত্যন্ত দৃষ্টান্তমূলক হবে বলে আমি আশা করি। বাদীপক্ষের আইনজীবী এই রায়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, টানা 10 বছর আইনি লড়াই করে আসামিদের শাস্তির রায় পেয়েছেন তারা। এত বড় রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই পিতা দীর্ঘদিন আইনি লড়াই করে আজকে সে যথাযথ রায় পেয়েছে। কক্সবাজারে এরকম শিশু হত্যার জন্য 5 জন আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে কারাদণ্ড এবং 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা সন্তুষ্ট মামলা রায়। রায়ের সময় আদালতে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন ৭১।